আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। শুভ সকাল। মা হারানোর বেদনা আজকে আমার শক্তিতে পরিণত হয়েছে। আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আজাদ খান আঙ্কেলকে, যার সহযোগিতা এবং সার্বিকভাবে আমার বাবাকে সবসময় পাশে ছিলেন, সবসময় পাশে থেকে এত বড় একটা উদ্যোগটা সফল করতে সহায়তা করেছেন। এছাড়াও নাম না জানা যারা আমার বাবার পাশে সবসময় ছিলেন, আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার মা বেঁচে নেই, বাট মাকে নিয়ে যে কখনো স্টেজে এসে কিছু বলতে হবে এরকম ধরনের চিন্তা ভাবনা আমার কখনোই ছিল না। তারপরেও কিছু তো বলতেই হয়। আমার মা একজন অসাধারণ মানুষ ছিলেন, সে পরোপকারী, আর সে মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। খুবই সরল, বড় মনের একজন মানুষ। এখানে আমার অনেক রিলেটিভস আছেন, পরিচিত মানুষজন, তারা সবাই জানেন যে কোনো না কোনোভাবে সবারই উপকারে এসেছেন আম্মা কোনোভাবে। আম্মা নিঃস্বার্থভাবে আব্বা আম্মা দুজনেই সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন সবসময়। কোনো সময় চিন্তা করতেন না যে এটার কোনো রেজাল্ট, বা পিছে তাকিয়ে ভাবতেন না যে কোনো স্বার্থ বা কোনো ব্যাকআপ বা কিছু আসবে। সবসময় তারা নির্দ্বিধায় মানুষের জন্য সহযোগিতা করে গেছেন। সবাই আমার আম্মার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন, আমরা যেন বেশ নসিব হন। আমার মা আমার খুবই আবদারের একটা জায়গা। সবসময় আমি আম্মাকে আমার কাছে, আমার দুধের ছেলে, তাদেরকে আমি আম্মার কাছে রেখে আমি নির্দ্বিধায় আমি দেশের বাইরে আমার সমস্ত লেখাপড়া শেষ করা, যে কোনো কাজ আমি আমার মার আবদারের জায়গা ওখানেই আমি শেষ করতাম। আম্মার কাছে দিয়েই আমি বলতাম যে আম্মা তোমাকে এটা দেখতে হবে, তোমাকে এটা করতে হবে। তো মা তো মাই। আমার আব্বা আমাকে ভীষণ ভালোবাসেন। আমার আব্বা আমাকে এতটাই ভালোবাসেন যে আব্বাকে যদি আমি কখনো বলি যে আব্বা আমাকে একটা পাহাড় এনে দাও, আব্বা বোধহয় কিছুক্ষণের মধ্যে একটা পাহাড় এনে দিয়ে বলবেন যে তিনি তোমার জন্য পাহাড়টা এনে দিয়েছি। তো আব্বাকে আমার অনেকবার বলার সুযোগ হয়েছে আব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আম্মাকে ওইভাবে আসলে বলা হয়নি। এটার জন্য আমি খুবই দুঃখ পাই যে আম্মাকে আমি চিৎকার করে কেন বলতে পারিনি আম্মা আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার অসুস্থতার সময়গুলো খুবই ডিফিকাল্ট একটা সময় ছিল, কারণ 26শে জানুয়ারি আব্বা আম্মার রিটার্ন করার কথা ছিল, কিন্তু আব্বা আম্মা ফিরতে পারলেন না। কারণ হঠাৎ করে আম্মার একটু ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেল। ডাক্তারের সাধারণ একটা এন্ডোস্কপি ছিল, কিন্তু এটাই যে একটা বড় একটা ধারণ করবে এটা আমরা চিন্তাও করিনি। মাত্র 10-15 দিনের মধ্যে আম্মা খুব খারাপ অবস্থায় চলে গেলেন। আব্বা সার্বক্ষণিক একলা হাতে আম্মাকে দেখলেন। আব্বা একটা শক্ত চেয়ারে বসে আম্মার পাশে সবসময় ছিলেন, আম্মা যখন বেডে ছিলেন। তারপর তো আম্মা আইসিইউতে গেলেন, তখন তো আরো ক্রিটিক্যাল অবস্থা। তখন আমি বলেছিলাম যে আব্বা তুমি একটু পিঠটা সোজা করো, কোথাও চলে এসে নাও, কিন্তু আব্বা কোনো কিছুই শোনেন নাই। আব্বা সবসময় ধারণা ছিল যে আম্মা সুস্থ হয়ে যাবে, আম্মাকে নিয়ে দেশে ফিরবেন, এরকম একটা আশা ছিল, কিন্তু কোনো কিছুই হলো না। আম্মা আমাদের ছেড়ে চলে গেল এবং আব্বা দেশে আসা নিয়েও একটা নতুন করে যুদ্ধ শুরু হলো, কিভাবে আম্মাকে কি প্রসেসে আনবে। আব্বা যে এত শক্তিশালী, এত সরল একটা মানুষ যে একটু শক্তিশালী, এরকম ভাবে যে সে শক্ত হাতে আম্মাকে আনতে পারবেন এটা আসলে আমি চিন্তাও করতে পারিনি। তারপর আব্বা সাথে করে আনলেন, আনার চেষ্টা করলেন আম্মাকে। এরপর আরো একটা বিপদ হলো, সেটা হলো আকাশপথে যুদ্ধ। আব্বাদের 3 দিনের জন্য মাল্টাতে নামতে হলেন। আমি জানি না যে আম্মা তখন কি অবস্থায় ছিলেন। আমি একবার বিভিন্ন বস্টন এমিরেটসে ফোন করি, আমি বাংলাদেশ এমিরেটসে ফোন করি, আমি মাল্টা এমিরেটসে ফোন করি যে আমার মা কি অবস্থায় আছেন। তো যাই হোক, আমরা এক পর্যায়ে জানলাম যে আম্মাকে ভালো জায়গায় তারা রেখেছেন, আম্মা ঠিক আছে। তো আব্বা সাথে করে আনলেন, আম্মাকে সমাধিস্থ করা হলো। তারপর আব্বা আমাকে বাংলাদেশে আসার পর অনেকবার জিজ্ঞেস করেছে যে 3 দিন তুমি কাঁদছো না কেন, তুমি কষ্ট পাচ্ছ না কেন। তখন আমি আব্বাকে কিভাবে বলবো যে আব্বা তুমি যে শক্ত হাতে আম্মাকে আনলে, এটা কি তুমি আনতে পারতে? আমি যদি কাঁদতাম, তুমি সারা পৃথিবীর কান্না নিতে পারবে, কিন্তু তুমি আমার কান্না নিতে পারবে না, এই জন্য আমি কাঁদিনি। আমি আব্বাকে অনেক ভালোবাসি। আব্বার মধ্যে আমি আম্মাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন। এই যে বিশেষ একটা, আমি ডক্টর নই, তবুও আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট পরামর্শ দিতে চাই যে আপনাদের যারা কাছের মানুষ বা যারা হার্টের পেশেন্ট বা যারা ডায়াবেটিস কিডনিতে আক্রান্ত, তাদেরকে আপনারা একটু মানে তাদের রুমে যেয়ে খেয়াল করার চেষ্টা করবেন যে তারা কি অবস্থায় আছেন।
কারণ মধ্যরাত এবং ভোর সকাল এটা হচ্ছে হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোকের খুব ডেঞ্জারাস একটা টাইম, বাথরুমে পড়ে যাওয়া। তো আপনার যদি একটু খোঁজ খেয়াল নেন মধ্যরাতে, তো দরকার নেই, যে কোনো সময় আপনারা এই সময়গুলোতে একটু চেক করবেন যে তারা কেমন আছে। যদি আপনারা বাসায় নাও থাকেন, আপনারা ফোনের মাধ্যমে হলেও জিজ্ঞেস করবেন যে তারা কেমন আছে, তারা সুস্থ আছে কিনা। কারণ আপনার একটা ফোনের মাধ্যমেই বা একটু খোঁজ খোঁজালের মাধ্যমেই একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে, আপনার প্রিয় মানুষটা। মৃত্যু নিয়ে আসলে আমি কখনো এভাবে ভাবিনি। আমার নানি যখন মারা গেলেন আমি খুব কষ্ট পেয়েছিলাম, বাট আমার মৃত্যুটা আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে। এখন আমি এই বিষয়টাকে একদম অন্যরকম ভাবে দেখি। আমার কাছে মৃত্যুটা এখন বেশ কষ্টের, এবং প্রিয় মানুষকে হারানো বোধহয় সহ্য করা যায় না। আর বাসের যে বিষয়টা আর কি, এটা রোগাক্রান্ত মানুষদের জন্য একটা বিশাল একটা ব্যবস্থা হয়ে আসবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি বাসে সেই সব প্রত্যন্ত অঞ্চলে যাব, আমি ভিজিট করব, আমি ডাক্তারদের সাথে যাব এবং রোগাক্রান্ত মানুষ যারা চিকিৎসাটাকে খুব ব্যয়বহুল একটা বিষয় মনে করে, আমি তাদের দ্বার প্রান্তে পৌঁছে যাব আমার সাধ্য মতো, এবং আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমি তাদের পাশে থাকব, তাদের চিকিৎসা করব। আপনারা আমাদের পরিবার এবং আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল। নীলফার কাউন্টারকে মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হসপিটালের জন্য নীলফার খারাপ মানে সম্পর্কে দুটি কথা বলতে সবাই কিছু বলেছে। পুলিশ সম্পর্কে আমার মামি শাশুড়ি সম্পর্কে আসলে তার থেকে একটু বেশি। আমার মিসেসের খুব পছন্দের একজন মানুষ ছিল। আমার মিসেস সাউন্ড বাসার ওদিকে মামির কথা এত শুনেছি যে সেটা আসলে এত কিছু এক অবগতায় ডিসক্রাইব করা সম্ভব নয়। শুধু একটা জিনিস বলতে পারি যে মামি আমার একজন মানুষ ছিলেন যে আমার নিজের কি পছন্দ হতো আমার মনে নেই, মামির সেটা মনে থাকতো এবং সেটা তিনি সবসময় করতেন। তো আমি এটা খুব সারপ্রাইজ হতাম, স্বামী বলতেন মামি সব কিছু মনে রাখে, আমি কি খেতে পছন্দ করি, আমার কোনটা ভালো না ভালো সব কিছু তার মনে থাকতো। একজন অসাধারণ মানুষ ছিলেন, যেটা অনেকেই বলেছেন যে তিনি আসলে পরোপকার করতে খুব ভালোবাসতেন, যে কোনো বিষয়ে সবাইকে সাহায্য করতেন। দুর্ভাগ্যজনকভাবে মামি আমাদের মাঝে আর নেই। তবে আজকে যে জন্য আমরা এখানে এসেছি, আমি নিশ্চিত যে মামি দেখছেন একটা খুব ভালো কাজ হচ্ছে এবং তিনি এটা খুব পছন্দ করতেন। এটা তার জীবনের একটা অংশ ছিল, এটা মানুষকে সেবা করা। এই জন্য আমি শিওর যে তিনি যেখানে আছেন আমাদের জন্য তার ব্লেসিংটা থাকবেন। তিনি আজকে অনেক খুশি মনে সবটা আমাদেরটা দেখছেন। আমি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে ধন্যবাদ জানাতে চাই এই ইনিশিয়েটিভে এগিয়ে আসার জন্য। আজকে প্রধান অতিথি অধ্যাপক একেজাদ খান স্যার, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। স্যার, ইউ আর ট্রু লিজেন্ড অফ বাংলাদেশ। আমাদের দেশে অনেক লিজেন্ড আছে, বাট ইউ আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট, প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট লিজেন্ড অফ বাংলাদেশ। এই যে মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হসপিটালটা, আই থিঙ্ক ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। কারণ কি জানেন, আমাদের দেশে কিন্তু এখন হার্টের বিশ্বমানের চিকিৎসা হয়। হার্টের চিকিৎসা নিতে কিন্তু আমাদের দেশে বাইরে যেতে হয় না। আমাদের অনেক বড় বড় সার্জন আছে, অনেক বড় বড় ডাক্তার আছে, কিন্তু এখনো আমাদের দেশের প্রান্তিক মানুষের আসছেন এই সুযোগটা সবার কাছে কিন্তু পৌঁছায় না। সবাই কিন্তু এই সুযোগটা অ্যাভয়েড করতে পারেন না। অনেকেরই সামর্থ্য থাকে না কিংবা সুযোগ থাকে না ঢাকায় বড় হাসপাতালে এসে চিকিৎসা নেন। এই যে ইনিশিয়েটিভটা আমি নিশ্চিত আমাদের প্রান্তিক অঞ্চলে যে মানুষগুলি আছে তাদের সবাইকে সাহায্য করে। একটা খুব ভালো ইনিশিয়েটিভ, বাট আমরা যখন একটা ভালো ইনিশিয়েটিভ নিই সেটার সাথে থাকা খুব ইম্পর্টেন্ট। এটা যেন কন্টিনিউ হয় সেই জন্য আমাদের সবাই পাশে থাকারও খুব ইম্পর্টেন্ট। আশা করি এই যে কার্যক্রমটা শুরু হয়েছে নীলফার মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হসপিটাল বাসটা সারা বাংলাদেশে ঘুরে বেড়াবে। আমি ব্যক্তিগতভাবেই বলতে চাই আমি এর সাথে থাকবো। আশা করি এর সাথে আমরা সবাই থাকবো এবং এই কার্যক্রমটা যেন সফলভাবে কন্টিনিউয়াসলি বাংলাদেশের সব মানুষের সাহায্যে আসতে পারে। ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা সকল বক্তার মুখে মরহুম নীলুফার মনির ইয়ানির ব্যাপারে শুনলাম এবং উনি যে আমি বুঝতে পারলাম যে উনি একজন সত্যি মহিষী নারী ছিলেন। তার এই অকাল প্রয়াণে এটা অকাল প্রয়াণটা অনাকাঙ্ক্ষিত ছিল, তারপরেও জীবন্ত আজাদের হাতে। তো যাই হোক, তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পরিবার যে উদ্যোগ নিয়েছে, এই যে একটি মোবাইল হার্ট এবং স্বাস্থ্য সার্ভিস, এটা সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে যাবে। আমি
এই কর্মসূচি সাফল্য কামনা করছি। আর আপনাদের সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, এবং বিশেষ করে আমাদের বিশেষ অতিথি ডক্টর আজাদ খান এবং এই আয়োজকের সকল সুধীবৃন্দকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে যে আমাকে এখানে ডেকে এনে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে। এখানে আসলে আমি আন্টিকে ওভাবে আমি দেখিনি, তবে তার আই হ্যাড সিন আন্টি, আমি ইংলিশ বাংলা মিলিয়ে বলবো, কিন্তু আই হ্যাড সিন আন্টি থ্রু হার সানস বিলাভেড আইজ। আমি তার ছেলের চোখ দিয়ে আমি তাকে দেখার সবসময় চেষ্টা করেছি। তানভি সবসময় আসে আমার নীলুফার খানম এনি ফ্রি মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হসপিটালের মোবাইল স্বাস্থ্যসেবার বাস হস্তান্তর কর্মসূচির মাননীয় প্রধান অতিথি জনাব আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর একে আজাদ খান স্যার, আমাদের এখানে আরও উপস্থিত আছেন। ভার্চুয়ালি তো অনেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বক্তৃতা করেছেন, ওনারাও আমরা ধরে নিতে পারে উপস্থিত আছেন। আমাদের অ্যাকচুয়ালি আরেকজন সম্মানিত অধ্যাপক বার্ডেন জেনারেল হসপিটালের ডিজি প্রফেসর ফজলুর রহমান স্যার সহ অনেক গুণী ব্যক্তিবৃন্দ মানুষ এখানে বক্তৃতা করেছেন। সামনে আমার সম্মানিত উপস্থিতি যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটি মহৎ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তৃতা বা উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে যার সৌজন্যে বা যার স্মৃতিকে সামনে রেখে এই কর্মসূচিটা হচ্ছে, আমরা অনেকে তাকে চিনি, অনেকে এখানে যারা উপস্থিত আছি অনেক মানুষই কুষ্টিয়া, অনেকে তার আত্মীয় কাছের মানুষ তাকে ভালো করে চিনেন, তার স্মৃতিচারণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে একজন নেত্রকোনার মানুষ, কিন্তু সামাজিক কারণে আমিও মতিউর রহমান লালটু এবং ওনার পরিবারের একজন কাছের মানুষ হয়েছি। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এই সমিতিতে আমাদের আজকে যিনি সভাপতি জনাব মতিউর রহমান লালটু সাহেব ও সম্মানিত কার্যনির্বাহী কমিটিতে আছেন, ওনারে অনুপ্রেরণায় ওনারে প্রস্তাবনায় আমি আমাদের বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। সেই জন্য এবং আমাদের ওই একসঙ্গে কাজ করা থেকে ওনার সঙ্গে আমার অনেক কাজ আছে করছি। একটি স্মৃতি আজকে আমার খুব মনে পড়ছে। আজকে আমরা নীলুফার খানম অ্যানি ম্যাডামকে যারা চিনি তারা অনেক স্মৃতিচারণ করেছেন। আমি যতটুকু চিনি আমার দেখার মতো উনিকে, আমার যতটুকু মনে আছে, আজকে একজন বক্তৃতা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল নুরুন নাহার ফাতেমা। একদিন ওনার বাসায় একটি অনুষ্ঠান ছিলেন, সেখানে আমাদের দাওয়াত করেছিলেন, আমিও গিয়েছিলাম। অনেক খাবারের আইটেম ছিল, সম্ভবত সেলফ সার্ভিস প্রোগ্রাম আইটেমের ছিল। হ্যাঁ, সেখানে সবাই অনেক রকমের আইটেম খাবার খাচ্ছে, আমিও আমার মতো খেয়েছি। একসময় বসে আছি, নীলুফার খানম এনি ম্যাডাম দূর থেকে ফলো করলেন, সবার সামনে খাবার আছে, কাচ্ছে, হয়তো ওই সময়টা আমি খাচ্ছি না। তিনি ভাবলেন হয়তো ওইখানে যারা আছেন অনেকে আত্মীয় কাছের লোক, আমি হয়তো এতটা কাছের না, পারিবারিক না, হয়তো ভাবলেন আমি অনেকটা সাই ফিল করে খাবার কম খাচ্ছি। হঠাৎ করে দেখলাম তিনি দু হাতে প্লেটে করে খাবার আমার সামনে এনে বলছে, আপনি